গুড মর্নিং এবং হ্যাপি নিউ ইয়ার সকলকে। আজকে জানুয়ারির 1 তারিখ 2024। আমরা এখন বিষ্ণুপুর হোটেল থেকে বেরিয়ে এবার আমরা টোটো নেব এবং পুরো সাইট সিন করে নেব। তো চলুন দেখে নেওয়া যাক বিষ্ণুপুরের সব বিখ্যাত মন্দিরগুলো। টোটো করে আমরা বেরিয়ে পড়েছি এবার সাইট সিনের জন্য। এখানে টোটো পার ঘন্টা 200 টাকা করে পড়ছে। এবার আপনার কত ঘন্টা হচ্ছে তার উপরে চলো। কেমন লাগছে ঘুরতে? ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে ওয়েদার বেশ ঠান্ডা, তবে বেলার দিকে রোদ বাড়লে গরম হয়ে যাচ্ছে আবার ওয়েদার। 5 জানুয়ারি কেমন কাটছে? আপাতত ভালো কাটছে। তোমার? ভালোই কাটছে, ভালো কাটছে। এইখানে কেমন লাগছে? বেঙ্গলের এই সাইডটা তো তুমি ঘোরোনি। ভালো লাগছে। জানুয়ারির প্রথম সকাল বেশ মজায় কাটছে, সুন্দর। আমাদের পুরো আনপ্ল্যান ট্যুর ছিল। আগের দিন রাত্রে ঠিক করেছি রাত 11টার সময়। পরের দিন গাড়ি পাওয়াটা একটা সমস্যার ব্যাপার ছিল, কিন্তু সেটাও আমরা জোগাড় করে বেরিয়ে পড়েছি। এর আগের ভিডিওই আপনাদের দেখিয়েছি কামারপুকুর জয়রামবাটি হয়ে আমরা বিষ্ণুপুর পৌঁছেছিলাম এবং ছিন্নমস্তা মন্দির দর্শন করেছিলাম। এর সাথে জেনেছিলাম দলমাদল কামানের ইতিহাস। আজ আমরা বিষ্ণুপুর শহর ঘুরে দেখব, জানব এই বিষ্ণুপুরের ইতিহাস। কথাই আছে, গান বাজনা মতিচুর, এই নিয়ে হলো বিষ্ণুপুর। বাঁকুড়া জেলার একটি অন্যতম প্রাচীন জনপদ এই বিষ্ণুপুর। বর্তমানে এটি বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত একটি শহর। কলকাতা থেকে সড়ক পথে সরাসরি বা আরামবাগ হয়ে বিষ্ণুপুর আসা যায়। ধর্মতলা থেকে বাস পাওয়া যায় বিষ্ণুপুরের। এছাড়া রেলপথে সরাসরি হাওড়া, সাঁতরাগাছি ও শালিমার থেকে চলে আসতে পারেন বিষ্ণুপুর। বিষ্ণুপুরে ছোট বড় বিভিন্ন হোটেল ও লজ রয়েছে। ভাড়া 500 থেকে 3000-এর মধ্যে। এছাড়াও পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের লজও পেয়ে যাবেন। মানে প্রত্যেকদিন শনিবার বিকেল 3টে থেকে এখানে একটা হাট বসে। এখানে বাউল গান, তারপরে আদিবাসী নাচ, তারপর নানা রকম জিনিসের পসরা নিয়ে সবাই বসে, বুঝলেন তো। আমার পিছনে মন্দির কমপ্লেক্স দেখতে পাচ্ছেন, পোড়ামাটির হাটের এখানে রয়েছে। তো মন্দির কমপ্লেক্সে 3-4টে মন্দির আমরা দেখে নিই। এখানে ভিতরে গোপ্রো অ্যালাউ নেই, তো সুতরাং মোবাইল ক্যামেরাই তুলতে হবে। একরত্ন মন্দিরগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এই জোড় মন্দির শ্রেণী। বৃহৎ মন্দির ও ক্ষুদ্র মন্দির নিয়ে অঞ্চলটি জোড় মন্দির শ্রেণী নামে পরিচিত। মাকড়া পাথরের এই মন্দিরগুলি মল্লরাজ গোপাল সিংহ 1726 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। আমরা দাঁড়িয়ে আছি জোড়া মন্দির কমপ্লেক্স, মন্দির 3 এটা। এখানে এই কমপ্লেক্সে অনেকগুলো মন্দির রয়েছে। একে একে সবকটা মন্দির আমরা দেখি। বিষ্ণুপুরের নামের সাথে জড়িয়ে আছে হিন্দু মল্ল রাজবংশের উত্থান ও পতনের ইতিহাস। মল্ল শব্দটির উৎপত্তি মল্লযুদ্ধ থেকে মনে করা হয়। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আদিমল্ল। আদিমল্লের রাজধানী ছিল বর্তমান জয়পুরের কাছাকাছি প্রদ্যুম্নপুরে। মল্ল রাজবংশের 49তম শাসক ছিলেন হাম্বির মল্লদেব, যিনি বীর হাম্বির নামে পরিচিত ছিলেন ইতিহাসে। মুঘল সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন তিনি। 1565 খ্রিস্টাব্দে তিনি সিংহাসন আরোহণ করেন। নরোত্তম দাস রচিত প্রেমবিলাস ও নরহরি চক্রবর্তী রচিত ভক্তি রত্নাকর গ্রন্থ থেকে জানা যায় শ্রীনিবাস আচার্য ও অন্যান্য ভক্তবৃন্দ বৃন্দাবন থেকে গৌড় যাত্রা পথে বীর হাম্বিরের দলবলের দ্বারা লুণ্ঠিত হন, কিন্তু
শ্রীনিবাসের ভাগবত পাঠ শুনে তিনি বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং শ্রীনিবাস আচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন। এরপর থেকেই বিষ্ণুপুরে শুরু হয় নতুন এক ইতিহাস। মল্ল রাজারা বিষ্ণুপুরে গড়ে তোলেন একের পর এক বিষ্ণু মন্দির ও রাসমঞ্চের মতো সৌধ। মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর বিষ্ণুর উপাসক ছিলেন বলে তার নাম অনুসারে মল্ল রাজাদের নতুন রাজধানীর নাম হয় বিষ্ণুপুর। জোড় মন্দির শ্রেণী দেখে এবার আমাদের গন্তব্য রাধা গোবিন্দ মন্দির। বিষ্ণুপুর সংলগ্ন অঞ্চলটিকে অতীতে মল্লভূমি বলা হতো। মল্লভূমি রাজ্যের কেন্দ্রীয় এলাকা ছিল বর্তমান বাঁকুড়া থানা এলাকার ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর ও ইন্দাস। তবে প্রাচীন বিষ্ণুপুর রাজ্যের আয়তন আরো বড় ছিল। রাস্তার বাঁ দিকের মন্দিরটি নন্দলাল মন্দির। সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে এটি নির্মিত হয়। এখন আমরা সামনে চলেছি রাধা গোবিন্দ টেম্পলের কাছে। সামনেই রাধা গোবিন্দ টেম্পল, এর মধ্যে রয়েছে পাথরের রথ, অনেক কিছু। মহারাজ গোপাল সিংহের পুত্র কৃষ্ণ সিংহ 1729 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরটি ঝামা পাথরে নির্মিত এক রত্ন মন্দির। এখানে দ্বিতল বিশিষ্ট একটি রথ রয়েছে, যেটি মাকড়া পাথরে তৈরি। এর নিচের অংশ রাসমঞ্চের আদলে এবং উপরের দিকটি বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের মতো তৈরি করা হয়েছে। এই মন্দির প্রাঙ্গণে একটি নাটমঞ্চের অবশেষ এবং তুলসী মঞ্চ রয়েছে। মন্দিরের গায়ের টেরাকোটার কারুকার্য প্রায় ধ্বংসপ্রাপ্ত। মন্দিরের গায়ে অবস্থিত প্রতিষ্ঠা লেখ থেকে মন্দির স্থাপনার সন, তারিখ ও রাজার নাম পাওয়া যায়। আমাদের পরবর্তী গন্তব্য রাধা মাধব মন্দির ও কালাচাঁদ মন্দির। মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী মাকড়া পাথরে নির্মিত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 1737 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি একচালা মন্দির। মন্দিরটি রাধা ও কৃষ্ণকে উৎসর্গীকৃত। প্রতিষ্ঠ লেখ থেকে এই তথ্য আমরা জানতে পারছি। এই মন্দিরের প্রাঙ্গণে একটি নাটমঞ্চের অবশেষ এবং ভোগ কক্ষ চোখে পড়বে। মন্দিরের গায়ে অবশিষ্ট কারুকার্যে কৃষ্ণলীলা, পুরাণ কাহিনী ও সমসাময়িক জীবনের প্রভাব এখনো স্পষ্ট বোঝা যায়। এই মন্দির প্রাঙ্গণে খিলান নির্মিত একটি নহবতখানা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। নহবতখানাটি ইট দ্বারা নির্মিত। এখন আমরা চলেছি সোজা রাস্তা ধরে কালাচাঁদ টেম্পলের কাছে। ছিন্নমস্তা মন্দিরের দক্ষিণ পূর্ব কোণের রাস্তা দিয়ে পুরাতত্ত্ব দপ্তরের কর্মী আবাসের শেষ প্রান্তে এই কালাচাঁদ মন্দিরটি অবস্থিত। কালাচাঁদ মন্দির যাবার পথে এই বিশাল শিকড়যুক্ত শিমুল গাছটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে।
মাকড়া পাথরে নির্মিত এই মন্দিরটি ১৬৫৬ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে কৃষ্ণলীলা ও পুরাণের কাহিনী দেখা যায়। মন্দিরটির চারিদিকে ত্রিখিলানযুক্ত প্রবেশপথ সহ ভিতর বারান্দা রয়েছে। শীর্ষস্থানে রয়েছে কলস। খুবই ভালো লাগছে, হিস্ট্রি জানতে পেরে খুবই মজা লাগছে। মল্ল রাজাদের হিস্ট্রি তুমি হ্যাঁ, history বইতে আমি পড়ছো? এখনো পড়িনি, এখনো আসেনি, কিন্তু জানতে পেরে খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং খুব। বিষ্ণুপুরে জলকষ্ট দূর করার জন্য খনন করা হয় ৭টি বাঁধ: কৃষ্ণ বাঁধ, শ্যাম বাঁধ, লাল বাঁধ, পোকা বাঁধ, গাঁতাত বাঁধ, কালিন্দী বাঁধ ও যমুনা বাঁধ। আমরা এখন দাঁড়িয়ে আছি লাল বাঁধে। সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে এই বাঁধগুলি খনন করা হয়। এই বাঁধটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আমাদের গাইড বিমান বসু খুব সুন্দরভাবে সেই কাহিনী শোনালেন আমাদের। আপনারাও শুনুন তারই কণ্ঠে। আর এইটা যে ঐতিহাসিক বাঁধ বলা হচ্ছে, ঐতিহাসিক বাঁধ বলার কারণ হচ্ছে লাল বাই বলে একজন বাই ছিলেন। উনি থাকতেন উড়িষ্যায় রাজাদেরকে নাচ গান দেখিয়ে মনোরঞ্জন দিতেন। তো উড়িষ্যার রাজাদের সাথে আমাদের মল্ল রাজাদের একবার যুদ্ধ হয়, তখন উড়িষ্যার রাজারা পরাজিত হয়ে যায়। তখন আমাদের এই মল্ল রাজাদের প্রজারা ওই বাইকে নিয়ে চলে আসে, যে এই মল্ল রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ ছিলেন সেই সময়কার রাজা, সেই মল্ল রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহকে উপহার দেন। তো মল্ল রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহ নাচ গান খুব পছন্দ করতেন বলে বাইকে তিনি সদরে গ্রহণ করে নিয়েছিলেন। কিন্তু একটা অসুবিধা ছিল, বাই ছিল মুসলিম, তাহলে তো রাজপ্রাসাদে রাখা যাবে না, সেই জন্য নতুন মহল বলে একটা মহল বানিয়ে দিয়েছিল, সেই মহলেই রাখা হতো। তো ওই মহল থেকে ওই কোণা পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ ছিল, ওই সুড়ঙ্গ পথে নিয়ে এসে প্রত্যেকদিন বিকেলে, আগে ময়ূরকণ্ঠী নৌকো ছিল, সেই নৌকো দিয়ে নৌকো বিহার করাতেন, মানে হাওয়া খাওয়া। তো ব্যাপারটা হচ্ছে রাজা তার সুন্দরতাতে, তার নাচ গানে এতটাই আকৃষ্ট হয়ে পড়েন যে নিজের কাজকর্ম ছেড়ে সবসময় তিনি মহলেই পড়ে থাকতেন। এতে রানী বা রাজার আত্মীয় পরিজন যারা ছিলেন তারা খুব অসন্তুষ্ট ছিলেন, কিন্তু রাজা রাজার কথা শুনবে, সে তো কারো কথা শুনবে না। তো আস্তে আস্তে তার সম্পর্কটা এতটাই নিচে নেমে যায় যে বাই সন্তান সম্ভাবনা হয়ে যায়। তখন রাজ পরিবারের টনক কিন্তু আরও নড়ে যায় যে ওই সন্তান পরবর্তীকালে রাজবংশের উত্তরাধিকারী হয়ে যাবে। সেই জন্য ওই বাইকে কিভাবে মারা যায় একটা গোপন বৈঠক করে রাজার অজান্তে। আর ওই যে রাজা নৌকো বিহার করাতেন বাইকে নিয়ে, অনেক সময় রাজা থাকতে পারতেন না বলে মাঝিকে পারমিশন ছিল যে মহল থেকে নিয়ে এসে তাকে নৌকো বিহার করে আবার মহলেই ছেড়ে দিয়ে আসবে। সেই জন্য মাঝিকে ওই বৈঠকে রাখা হয়, দিয়ে মাঝিকে বলা হয় যখন রাজা থাকবে না, রাজার অবর্তমানে যখন বাইকে নিয়ে তুমি নৌকো বিহার করাবে, তখন ওই তোমার নৌকোতে একটা কৌশলগত ফুটো রেখে দেবে, দিয়ে ওই কৌশলগত ফুটো রেখে দেওয়া হয়, দিয়ে আস্তে আস্তে বলতে বলতে ফুটো হয়ে যায়, মাছ জলে যেয়ে জল ঢুকে ওই লালবাই মারা যায়। লালবাই যখন রাজার কাছে খবর যায় যে এরকম লালবাই মারা গেছে, তখন রাজা তো বুঝতে পেরে গেছে এটা পুরোপুরি ষড়যন্ত্র করে করা হয়েছে। এই নিয়ে তো অশান্তি চলছিল, রাজাও তো জানে যে এটা নিয়ে, ব্যাপারটা নিয়ে খুব রাজ পরিবারে অশান্তি চলছিল। সেই জন্য রাজা বুঝতে পেরেছে এটা পুরোপুরি ষড়যন্ত্র করে করা হয়েছে। এরপর রাজা কি করে, তার রাজবাড়িটাকে অতিষ্ঠ করতে থাকে, মানে নানা রকম বিভিন্ন ইয়ে করে অতিষ্ঠ করতে থাকে। অতিষ্ঠতা এতটাই বেড়ে যায় যে সীমা ছাড়িয়ে দেয়। তখন ওই না সহ্য করতে পেরে রানী ছিলেন চন্দ্রপ্রভা দেবী, সেই চন্দ্রপ্রভা দেবী রাজার খাবারে বিষ মিশিয়ে দেয়, সেই বিষ খাবার খেয়ে রাজা মারা যায় দ্বিতীয় রঘুনাথ সিংহ, আর রানী চন্দ্রপ্রভা দেবী তার সমমরণে আত্মহত্যা করে। লোককথা অনুযায়ী শ্রী রামকৃষ্ণদেব লালবাঁধে স্নান সেরে এই বেলগাছের নিচে ভাব সমাধি নিয়েছিলেন এবং মাকে সর্বমঙ্গলা রূপে দর্শন পেয়েছিলেন। পরে এই বেলগাছের নিচেই মা প্রতিষ্ঠিত হয়েছিলেন। মল্লরাজ বীরহাম্বীর আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দে এই রাসমঞ্চের প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক রাসমঞ্চের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি।
প্রচুর ভিড় বাইরে, আজকে যেহেতু 1 জানুয়ারি, তো আমরা ঘুরে ঘুরে দেখছি। তৎকালীন সময়ে রাস উৎসবের সময় সব মন্দিরের রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে দর্শনের জন্য আনা হতো। 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাস পালিত হয়েছে বলে শোনা যায়। মঞ্চের বেদিটি মাকড়া বা ল্যাটেরাইট পাথরে নির্মিত এবং উপরের স্থাপত্যটি ইটের তৈরি। রাসমঞ্চের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, সামনের দিকটায় প্রচুর ভিড় রয়েছে, এটা পিছনের দিক রাসমঞ্চের। এখানে এক অভিনব স্থাপত্যের মিশ্রণ চোখে পড়বে। উপরের চূড়ার অংশটি পিরামিড আকৃতি এবং মাঝের দিকটি বাংলা চালার মতো এবং নিচের দিকে ইসলামিক স্থাপত্যের মতো খিলানযুক্ত। মল্লরাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে। উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য। এই মন্দিরের ভিতরের দিকে ড্রাগন সদৃশ পৌরাণিক ভাস্কর্যও দেখা যায়। মদনমোহন ঠাকুরের নিত্য সেবা, রাস, দোল ও নামযজ্ঞ এখনো এখানে হয়ে চলেছে। প্রাচীন বিষ্ণুপুরের দুর্গের উত্তর দিকের প্রবেশপথটি বড় পাথরের দরজা নামে পরিচিত। মাকড়া পাথরে তৈরি খিলানযুক্ত এই দরজাটি 2টি তল বিশিষ্ট। তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলিতে ক্ষুদ্র গর্ত করা রয়েছে। সম্ভবত সপ্তদশ শতকের মধ্যভাগে মল্লরাজ বীরসিংহ তৈরি করেছিলেন এই পাথরের দরজা। এর ডান দিকে মূর্চার পাহাড়ে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামানের গর্জন হয়। এই কামানের শব্দে মৃন্ময়ী মাতার মন্দির ও অন্যান্য দুর্গামণ্ডপে বলিদান হয়। আমরা এখন যে মন্দিরটার দিকে যাচ্ছি এটা হলো লালজি মন্দির। তো শ্রীকৃষ্ণের আরেক নাম লাল, সেই অর্থে এটাও কৃষ্ণ মন্দির একটা। এই একরত্ন শৈলীর মন্দিরটি ল্যাটেরাইট পাথরে নির্মিত ও বৃহৎ বর্গাকার ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত। মন্দিরটি মল্লরাজ বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। লালজি মন্দির থেকে মৃন্ময়ী মাতার মন্দিরে যাবার পথে রাস্তার ডান দিকে চোখে পড়বে মল্ল রাজাদের রাজপ্রাসাদ। কালের নিয়মে এর কিছুই আর অবশিষ্ট নেই। এখন এ এক ভগ্ন স্তূপে পরিণত হয়েছে। 997 খ্রিস্টাব্দে মহারাজ জগৎমল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মৃন্ময়ী মায়ের মূর্তিটি গঙ্গা মাটির তৈরি। কথিত আছে মৃন্ময়ী মাতার আকাশবাণী পেয়ে রাজা জগৎমল্ল এই স্থানে রাজধানী স্থানান্তর করেন এবং মন্দির ও রাজদরবার প্রতিষ্ঠা করেন। বর্তমানেও এই মন্দিরে মায়ের নিত্য পূজা চলে আসছে।
মহাষ্টমীর সন্ধিক্ষণে তপোধ্বনি দেখতে প্রচুর লোক ও পর্যটকের সমাগম হয় এখানে। কথিত আছে রামকৃষ্ণ পরমহংসদেবও এই মাতৃপ্রতিমা দর্শনে এসেছিলেন। মৃন্ময়ী মন্দিরের উল্টো দিকেই এই রাধাশ্যাম মন্দির অবস্থিত। মাকড়া পাথরে নির্মিত এই মন্দিরটির প্রবেশদ্বারেই একটি সুদৃশ্য নহবতখানা রয়েছে। এটি প্রতিষ্ঠা করেন মল্লরাজ চৈতন্য সিংহ। 1758 খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরটির শিখর গম্বুজাকৃতির। এর গায়ে জ্যামিতিক ভাস্কর্য ও মহাভারতের কাহিনী লক্ষণীয়। মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ এই জোড় বাংলা মন্দিরটি স্থাপন করেন 1655 খ্রিস্টাব্দে। দুটি দোচালা কুটিরকে জুড়ে এবং সংযুক্ত অংশের মাঝখানে একটি 4 চালা শিখর দ্বারা মন্দিরটি তৈরি করা হয়েছে। এ কারণে একে জোড় বাংলা মন্দির বলা হয়। এই জোড় বাংলা মন্দির, শ্যামরাই মন্দির ও রাসমঞ্চ দেখার জন্য একত্রে একটি টিকিট কাটতে হয়, যার মূল্য 25 টাকা। 15 বছরের ঊর্ধ্বে এই টিকিট প্রয়োজন। এখন আমরা রয়েছি শ্যামরাই মন্দিরের সামনে। প্রধান প্রবেশদ্বারের উপর অবস্থিত প্রতিষ্ঠালিপি অনুসারে জানা যায় যে মহারাজ বীর হাম্বীরের পুত্র রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গীকৃত। এটি 5 চূড়া বিশিষ্ট বা পঞ্চরত্ন মন্দির। এর কারুকার্যে কৃষ্ণলীলা, রাসমণ্ডল, সমাজ জীবন, রামায়ণ মহাভারতের ঘটনা এবং শৈব ও শাক্ত উপাসনার সঙ্গে সম্পর্কিত ঘটনার আলংকারিক অন্তর্ভুক্তি হয়েছে। বিষ্ণুপুরের মন্দিরগুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় একটি মন্দির হলো এই শ্যামরাই মন্দির। এই মন্দিরটি ইট দিয়ে তৈরি। এর চারিদিকে 3 খিলানযুক্ত বারান্দা ও একটি সরু প্রদক্ষিণ পথ রয়েছে। মূলত উড়িষ্যার স্থাপত্য রীতিতে নির্মিত এই মন্দিরের শিখরগুলি প্রত্যেকটি প্রতিসম। ছাদের ঠিক মাঝখানে একটা অষ্টভুজাকৃতি শিখর বা গম্বুজ রয়েছে। মন্দিরের বাইরে নজরে পড়বে বিষ্ণুপুরের বিখ্যাত শিল্পকর্মের দোকান। অন্যান্য জায়গার তুলনায় এইখানকার জিনিসগুলোর দাম অপেক্ষাকৃত সঠিক বলেই আমার মনে হলো। এই স্থাপত্যটি গুমগড় নামে পরিচিত। মল্লরাজ বীর সিংহ এটি তৈরি করেন। আমাদের দুদিনের এই সফর শেষ করে এবার ফেরার পালা। ঐতিহাসিক এই শহরের স্মৃতি নিয়ে বিষ্ণুপুরকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম। ফেরার পথে ঠিক করেছিলাম জয়পুর জঙ্গলের কোনো একটি রিসর্টে লাঞ্চ সারব। এটা জয়পুর জঙ্গলের বনশ্রী রিসর্ট। এখানে আমরা দুপুরবেলার লাঞ্চের জন্য নেমেছি। এখান থেকে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে সোজা বাড়ির পথে রওনা দেব। দেখা যাক কি কি পাওয়া যায় আর কি কি খাচ্ছি আমরা আপনাদের দেখাবো। চলুন।
এটা বনশ্রী রিসর্টে খাওয়া দাওয়া, জয়পুর ফরেস্টে একটা পাঁপড় দিয়েছে সুন্দর। আলু পোস্ত, এটা কি রয়েছে, কপির তরকারি, এটা ভাজা, পাঁপড়, ডাল। কেমন খেতে? খুবই ভালো খেতে, সুস্বাদু খাবার, ভালো খেতে। ভালো লাগছে? চিকেন পেয়ে খুশি? হ্যাঁ, খাবার দাবার দারুণ টেস্টি, খুব সুন্দর লাগলো। আলু পোস্তও খুব সুন্দর হয়েছে এবং ডাল চচ্চড়ি সবকটাই খুব সুন্দর, ভালো। খাবারের দামও যথেষ্ট রিজনেবল বলে মনে হলো। সর্বমোট 8টি ভেজ থালি, 2 প্লেট চিকেন এবং 2 প্লেট ডিম সহ আমাদের মোট খরচ পড়েছিল 1050 টাকা। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আসব খুব তাড়াতাড়ি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন আর নিজের পরিচিতজনের মধ্যে একটু শেয়ার করুন। সকলে ভালো থাকবেন এবং নতুন বছর খুব ভালো করে কাটাবেন। ধন্যবাদ।